আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাবিলা মোস্তফা, পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে রুয়েটে। বরাবরের মতোই ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাসগুলো। তো কেমন আছো সবাই? একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আচ্ছা, অনেকেই দেখছি চলে এসেছো আজকে তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর কামিং হিয়ার। উই আর ফ্রম ইনস্ট্যান্ট স্কুল। আমরা একসাথে ক্লাস করব ইনশাল্লাহ। ফিজিক্স ফার্স্ট পেপার ক্লাসগুলো করব। এর আগে আমার 2টি ক্লাস হয়েছে, যেখানে আমি ভেক্টরের 2টি ক্লাস নিয়েছি। ভেক্টর 2টি ক্লাস মোটামুটি শেষ হয়েছে। আজকে আমাদের ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টার পড়ার কথা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো আজকে ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টার পড়ার কথা। 4th চ্যাপ্টারের নাম কি? নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা। তো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়বো। তার আগে আমি চাচ্ছিলাম একটু তোমরা যেন এই ভিডিওটি বা এই লাইভ ক্লাসটি তোমার ক্লাসমেটদের সাথে একটু শেয়ার করে দাও। কারণটা আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি যে তোমাদের ক্লাসমেটদের মধ্যে অনেকেই হয়তো বাসায় টিউটর অ্যাফোর্ড করতে পারছে না, সেটা তো তোমরা জানো না। জাস্ট তোমার ক্লাসমেটদের যে গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ, এটার মধ্যে একটু শেয়ার করে দাও, যাতে যার দরকার হবে সে যেন একটু এসে জয়েন করতে পারে আমাদের সাথে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কয়েকজন যেন আমাদের সাথে জয়েন করে। তোমরা নিজেদের ক্লাসমেটদের মধ্যে অথবা নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, কে কে এসেছো একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ, আমরা ক্লাসটা ঠিক মতো দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। বিপ্লব বিশ্বাস, রৌনক জাহান সরি নামটা আমি উচ্চারণ করতে পারছি না। আতিক রহমান, হাই। আচ্ছা, আতিক রহমান আমার ডেইলি স্টুডেন্ট। ওকে, তারপরে আর কে কে এসেছো লাইভটি দেখতে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আর লাইভটি তোমাদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবে প্লিজ। এই তো একজন তার ক্লাসমেটদেরকে মেনশন দিয়ে দিয়েছো, দ্যাটস গ্রেট। তোমরা ক্লাসমেটদের এখানে মেনশনও দিতে পারো যেন তারা চলে আসতে পারে। আকলিমা আক্তার ইউনো, ওয়ালাইকুম সালাম আপু, থ্যাঙ্কস ফর কামিং। আপনাদের ক্লাসমেটদের সাথে একটু শেয়ার করে দিবে, আমরা একটু প্রসিড করি ক্লাসটার দিকে, তাই না? আচ্ছা, আমি এখন একটি স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করার পর আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে আরেকবার কষ্ট করে জানিয়ে দিবেন। কারণ আমার ভিডিও এতটুকু, আমার ভিডিও কোয়ালিটি খারাপ হলে সমস্যা নেই, কিন্তু আমার স্ক্রিনটা যেন ঠিক মতো দেখা যায় এটা একটু এনশিওর করবেন, ঠিক আছে? তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমার শেয়ার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা এটা একটু সবাই বলবেন। সবাই কোথা থেকে এসেছো বলে দাও একটু। আতিক রহমান এসেছে ঢাকা থেকে। মিরাজুল ইসলাম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমার স্ক্রিন শেয়ার যেটা করেছি সেটা কি দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিনটা। আমি একটু জুম করছি। এখন ক্লিয়ার আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা আজকে শুরু করব নিউটনিয়ান মেকানিক্স ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে। ইনস্ট্যান্ট স্কুল আপনাদেরকে সবকিছু দিচ্ছে ফ্রিতে, অ্যাডমিশন ক্লাস থেকে শুরু করে
11-12 যত কোর্স আছে সবকিছু ফ্রিতে হচ্ছে। ফ্রির জিনিস নিতে সমস্যা কি? আপনাদের ক্লাসমেট সবার সাথে একটু শেয়ার করে দিবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের শুরুতে। আজকে এবং কালকে ক্লাসটি মিলে আমরা কি করব, এই চ্যাপ্টারটা শেষ করব। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন সবার জন্যই বলছি, যাতে সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারেন। আচ্ছা, নিউটনিয়ান বলবিদ্যা, এটার মধ্যে বল জিনিসটা কিন্তু চ্যাপ্টারের নামেই আছে। সো ফার্স্টে আমাদেরকে জানতে হবে বল অর্থ কি। এখানে আমি একটি গদ বাঁধা এটাকে কি বলে ডেফিনেশন লিখে দিয়েছি যে বল বা ফোর্স হলো একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর বেগের মানের দিকে বা উভয় পরিবর্তন ঘটাতে পারে। এভাবে না বলে আমি যদি বলতাম বল হচ্ছে এমন একটা জিনিস যেটার এক্সপ্লেনেশন আমরা কোথায় পেয়েছি, নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল কি ছিল, যে মোশন দিয়ে যে তিনটা ল ছিল এটার মধ্যে নিউটনের ফার্স্ট ল ছিল হচ্ছে কি ছিল, কেউ কি আমাকে বলতে পারবে? এভরি অবজেক্ট wants to remain in its state of motion or stationary until or unless an external force is applied to it. এটা অর্থ হচ্ছে গিয়ে যে কোনো বস্তু তার নিজস্ব অবস্থায় থাকতে চায়, অর্থাৎ যে কোনো বস্তু রেস্টে থাকলে সে রেস্টে থাকতে চায়, অথবা সে যদি মোশনের মধ্যে থাকে তাহলে মোশনে থাকতে চায়, আনটিল অর আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু ইট। এরা অর্থ হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত আমরা একটি বাহ্যিক বল এর উপর অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আমি বাংলা এবং ইংলিশ উভয় দিক দিয়ে বলছি যাতে বাংলা এবং ইংলিশ ভার্সনে সবাই বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, তারপর আমাদেরকে বলেছে কি যতক্ষণ না একটি বাহ্যিক ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। বাহ্যিক ফোর্স যখন অ্যাপ্লাই করি তখন কি শুধুমাত্র যে রেস্টে আছে সেই মোশনে চলে যায়, নাকি মোশনে যে আছে সেও রেস্টে আসতে বাধ্য হয়? দুটি কিন্তু হওয়া সম্ভব। কিরকম? ধরো একটি বল রেস্টে আছে, ঠিক আছে, তো বলটা রেস্টে আছে, তুমি কি করলা, হকি বল আমরা যদি চিন্তা করি, হকি ব্যাট দিয়ে তুমি তাকে ফোর্স অ্যাপ্লাই করলা, তারপর সে রেস্ট থেকে মোশনে চলে গেল, তাই না? তারপর কি হবে, ধরো একটা বল মোশনে আছে, ঠিক আছে, কেউ একজন ব্যাটসম্যান বলকে হিট করেছে, এখন তুমি বলটাকে ক্যাচ ধরবে। বলটা কিসে ছিল? বলটা ছিল কিন্তু মোশনে। এখন এসে বলটাকে যখন একজন ক্যাচ ধরে ফেলেছে তখন কিন্তু বলটা হাতের মধ্যে চলে এসেছে, তখন ওর ভেলোসিটি কত হয়েছে, 0 হয়ে গিয়েছে, ঠিক আছে, তার মানে সে আর এখন চলমান অবস্থায় নেই, তার মানে যে চলমান অবস্থায় ছিল সেও কিন্তু রেস্টে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে দেখলাম কি একজন ছিল রেস্টে, রেস্ট থেকে চলে গেছে মোশনে, আরেকজন ছিল মোশনে, মোশন থেকে চলে আসছে রেস্টে। এছাড়া আর কি ধরনের কাজ হওয়া সম্ভব? ধরো একটা বল, একটা ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে, বলার বল করছে, বল করার পর ব্যাটসম্যান কি করলো, তার দিকে যে বলটা এগিয়ে আসছিল তাকে হিট করলো। বল তো ফার্স্টে মোশনে ছিল, সেকেন্ডে গিয়ে মোশনে থাকলো, কিন্তু কি হলো, বলটা যে দিক দিয়ে আসলো ব্যাটসম্যান কি করলো, ফোর্স অ্যাপ্লাই করে অর্থাৎ হিট করে তাকে অন্য ডিরেকশনে পাঠিয়ে দিল। তাহলে আমরা তিনটা কাজ জানতে পারলাম, এক, রেস্ট থেকে মোশনে যাওয়া, দুই, মোশন থেকে রেস্টে চলে আসা, তিন, মোশন থেকে আবার মোশনে যাওয়া কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া। সব দিকে কিন্তু আমরা একটা ডিরেকশনের কথা মেনশন করছি এখানে। তার মানে আমরা বুঝতে পারি যেই কোয়ান্টিটির ডিরেকশন আছে তাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলেছি। এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি যে যেই কোয়ান্টিটির ডিরেকশন আছে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বল কি, বল হচ্ছে গিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো এটা মোটামুটি বল নিয়ে ধারণা। তোমরা যারা এইচএসসি তে পড়ো নিশ্চয়ই বল সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে, তাই আর আমি এটা নিয়ে বেশি কথা বলছি না। বলছি হচ্ছে বলের প্রকারভেদ নিয়ে। আমাদের তো থিওরি পড়ার সবাই বই দেখে আমরা থিওরি পড়তে পারি, কি ধরনের প্রশ্ন আসে এটা জানাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এটা আমাদের ক্র্যাশ কোর্স, অর্থাৎ 3 মাসের মধ্যে আমরা ফুল বইটা শেষ করব, তাহলে এত সংক্ষিপ্ত টাইমে শুধুমাত্র 2টি ক্লাসে অর্থাৎ বৃহস্পতি আর শুক্রবারের ক্লাসে কি আমাদেরকে এলাবোরেটলি পড়ানো সম্ভব? এলাবোরেটলি পড়ানো সম্ভব না। আমাদের সম্ভব যে কি কি কোশ্চেন আসবে এগুলোর অ্যান্সার কিভাবে করব এবং এগুলোর বেসিকটা তোমাদের মাঝখানে ঢুকিয়ে দেওয়া, যাতে চ্যাপ্টারটি পড়তে তোমাদের আলাদা কোনো টিউটরের প্রয়োজন না হয়। আচ্ছা, দেখে নি বলের প্রকারভেদ কত প্রকার। বলের প্রকারভেদ হচ্ছে কি, এখানে আমাদের বইতে মোটামুটি 4টার কথা দেওয়া আছে, ঠিক আছে, 4টার কথা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? মহাকর্ষ বল অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, 2, তড়িৎ চুম্বকীয় বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবল নিউক্লিয় বল অর্থাৎ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এন্ড দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ উইক নিউক্লিয়ার ফোর্স। মহাকর্ষ, তড়িৎ চুম্বকীয়, সবল নিউক্লিয় এবং দুর্বল নিউক্লিয়। তো আপু আরেকটু জুম করেন। আচ্ছা ঠিক আছে, যারা মোবাইলে ক্লাস করছো তাদের জন্য হয়তো বা একটু দেখতে সমস্যা হয়ে যাচ্ছে।
এখন কি ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ আপু এখন ঠিক আছে কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা, লেখা কি ঠিকভাবে দেখা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে লেখা দেখা যাচ্ছে কিনা, তারপর আমি কন্টিনিউ করব। আচ্ছা, তোমাদের ক্লাসমেটদের মেনশন দেওয়ার জন্য খুবই খুবই ধন্যবাদ। অনেকেই দেখি আমাদের সাথে দেখছে। হ্যাঁ, তোমাদের ক্লাসমেটদেরকে এখানে মেনশন দিয়ে দাও। আমি প্রথম দিনই বলেছিলাম যে যখন তুমি তোমার ক্লাসমেটদের সাথে এখানে ক্লাস করবে তখন কি হবে, একটা কমিউনিটি ক্রিয়েট হবে, এখানে একটা কমিউনিটি ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এই কমিউনিটির মধ্যে নর্মালি কি করছে, কয়েকজন ফেসবুক স্ক্রল করছে, কয়েকজন এমনি নিউজ ফিডে ঘোরাঘুরি করছে। তার বদলে যদি তোমরা 1 ঘন্টা সময় এখানে দাও, ইজিলি তোমাদের একটা চ্যাপ্টারের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা আমি আবার কন্টিনিউ করছি। তো তোমরা যারা এইচএসসি তে পড়ো তাদের সৃজনশীল প্রশ্ন কখনোই এভাবে আসবে না যে বলের প্রকারভেদ লেখো বা বল কত প্রকার সেটা লিখো। আসলেও 2 মার্কের জন্য আসতে পারে, কিন্তু আমার কাছে এটা কোনো ধরনের প্রশ্ন মনে হয় না আর কি, ক্রিয়েটিভ প্রশ্ন মনে হয় না। ক্রিয়েটিভ প্রশ্ন তো আসবে না, এখান থেকে আসবে হচ্ছে মূলত অবজেক্টিভ। অবজেক্টিভ কি কি আসবে সেটা আমরা একটু দেখে নিব। আমি তোমাদের জন্য এখানে কি করেছি, একটি চার্ট তৈরি করে নিয়েছি। তোমরা যারা মোবাইলে অথবা ল্যাপটপে ক্লাস করছো, এটার একটি স্ক্রিনশট তুলে নিতে পারো। এইখান থেকে একটা কি দুইটা কোশ্চেন থাকবেই। এইচএসসি বলো, তোমাদের যে কোনো প্রশ্ন বলো, মানে যে কোনো কোশ্চেনই থাকবে। এবং অ্যাডমিশন লেভেলে গিয়েও এখান থেকে একটা দুইটা কোশ্চেন থাকবে। এখানে আমরা কি কি আলোচনা করেছি, এখানে আমরা 4টা ফোর্স কোথায় কোথায় ব্যবহৃত হয় বা এই ফোর্স গুলো কোথা থেকে আসে, কোথা থেকে জেনারেট হয়, এগুলো তো আলোচনা করেছি। সেই সাথে করেছি কি এদের রেঞ্জ কত দূর, ঠিক আছে? রেঞ্জ দ্বারা কি বোঝা যায়, এর প্রভাব কতদূর বিস্তার হতে পারে, ঠিক আছে? এটা আমরা রেঞ্জ আলোচনা করেছি, রেঞ্জের জায়গায়। তারপর রিলেটিভ পাওয়ার অ্যাকর্ডিং টু গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কি গ্র্যাভিটেশনাল যে ফোর্স রয়েছে, এই যে 4 নাম্বারটা, এটার তুলনায় বাকিগুলো কতখানি স্ট্রং, এটা আমরা এখানে আলোচনা করেছি। রিলেটিভ পাওয়ার অ্যাকর্ডিং টু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা আছে সেটার তুলনায় এরা কত গুণ বেশি শক্তিশালী অথবা কত কম শক্তিশালী, এটাও আমরা আলোচনা করেছি, ঠিক আছে? আর ক্যারিং পার্টিকেল মানে হচ্ছে গিয়ে এগুলোর ইউনিট পার্টিকেল কোনগুলো সেগুলো আমরা আলোচনা করেছি। একবার বলে দিই, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি। তোমরা জানো যে অ্যাটমের যে নিউক্লিয়াস সেটা গঠন হয় হচ্ছে প্রোটন আর নিউট্রন দিয়ে, তাই না? তা আমরা সবসময় শুনি যে ইলেকট্রন চলে গিয়েছে, ইলেকট্রন এসেছে, ইলেকট্রন আসা যাওয়া করে। কিন্তু কখন আমরা এটা শুনি না যে প্রোটন আর নিউট্রন খুব ইজিলি একসাথে থাকতে থাকতে আলাদা হয়ে গিয়েছে। কারণ এই ফোর্সটা হচ্ছে এতটাই স্ট্রং ফোর্স, এ কারণে এদের যে নিউক্লিয়াসটা থাকে এটা খুবই স্ট্রং একটা অ্যাট্রাকশনের মধ্যে থাকে। তার কারণে এই যে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, এটাকে ভাঙতে হলে প্রচুর প্রচুর শক্তি প্রয়োজন, ঠিক আছে? তাই আমরা এটির নাম দিয়েছি কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আমার লেখা কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আচ্ছা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের পর আমরা দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি, ইলেকট্রন যেখানে আছে না, ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের সাথে যে ফোর্স দ্বারা একসাথে অ্যাটাচড থাকে তাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলছি। উইক নিউক্লিয়ার ফোর্স কি, বিটা রে প্রডিউস করে। বিটা রে প্রডিউস করা মানে কি, যেখান থেকে ইলেকট্রন এলিমিনেট হয় হয়, এই বিটারে প্রডিউস হওয়াটাকে আমরা উইক নিউক্লিয়ার ফোর্স বলছি। আর গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে কি হয় এটা তো আমরা সবাই জানি, গ্যালাক্সিটাই ক্রিয়েট হয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। প্রত্যেকটা অবজেক্টের নিজেদের দিকে, সেন্টারের দিকে প্রত্যেকটা জিনিসকে টানে। এভাবেই ধরো আর্থ টানছে মার্সকে, মার্স টানছে প্লুটোকে, এভাবে প্রত্যেকটা জিনিসকে অ্যাট্রাক্ট করতেছে সেন্টারের দিকে। করতে 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 কি হয়, একসময় একটা বড় সার্কেল গঠিত হয়, সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, ঠিক আছে? তারপরে আমরা রেঞ্জ দেখবো যে একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এদের এদের রেঞ্জ কতখানি, ঠিক আছে? রেঞ্জটা আমি এখানে লিখে দিয়েছি 10⁻⁻5, ইলেকট্রোম্যাগনেটিক এর ক্ষেত্রে ইনফিনিটি লেভেল। আর বাকিগুলো দেখতে পাচ্ছ, উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে 10⁻16 থেকে 10⁻18 পর্যন্ত, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। রিলেটিভ পাওয়ার অ্যাকর্ডিং টু গ্র্যাভিটেশনাল ফোর্স, যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে রিলেটিভ পাওয়ার বের করেছি তখন কিন্তু তাকে আমরা 1 ধরেছি, এবং বাকিগুলো তার থেকে কত গুণ বেশি শক্তিশালী সেগুলো আমরা বের করেছি। তো আমরা এখানে সবগুলো ভ্যালুই দেখতে পাচ্ছি 1-এর থেকে বড়। তার মানে কি, সবচেয়ে উইক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, বাকি সবগুলোই কিন্তু তার থেকে বড়, ঠিক আছে? রিলেটিভ পাওয়ার অ্যাকর্ডিং টু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ওকে যদি আমরা 1 ধরি বাকিগুলো কি ওর থেকে
10 টু দি পাওয়ার -2 গুণ ছোট বা 10 টু দি পাওয়ার -11 গুণ ছোট। তার মানে কি সবচেয়ে স্ট্রং ফোর্স হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, আর সবচেয়ে উইক ফোর্সকে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা আমরা এই রিলেটিভ পাওয়ারটা থেকে ইজিলি বুঝতে পারি। আচ্ছা, তারপরে কি আছে? ক্যারিং পার্টিকেল। আমাদের যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ছিল সেটার জন্য ক্যারিং পার্টিকেল কি ছিল? গ্লুয়ন। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য ছিল ফোটন, আর উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য হচ্ছে বোসন, আর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হচ্ছে গ্র্যাভিটি। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোটামুটি একটু মুখস্থ রাখা লাগবে এটা। তোমরা মোবাইলে যারা ক্লাস করছো একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের খুবই কাজে দিবে। আর যারা ল্যাপটপে ক্লাস করছো তারাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি নেক্সট টপিকে প্রসিড করব তাহলে। কারো কি এখানে কোনো কনফিউশন আছে? থাকলে তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো। আমরা এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মতো রেখেছি যাতে সবাই এখানে কথা বলতে পারে। আমরা একটা নর্মাল ক্লাসরুমের মতো জিনিস চাচ্ছি এখানে। আচ্ছা, নেক্সট আমরা প্রসিড করতেছি যে কিসে নিউটনের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা। তো গাণিতিক সমস্যার সমাধান করার আগে ফর্মুলাগুলো একটু জানতে হবে। ফর্মুলাগুলো আশা করি আমার যারা ক্লাস করছে তারা সবাই নিশ্চয়ই ফর্মুলাগুলো জানোই। তারপরেও আমি একটু দেখি যে ফর্মুলাগুলো মনে আছে কিনা। তোমরা এখনো যারা ক্লাস করছো সবাইকে অনেক থ্যাংক ইউ। তোমরা তোমাদের ক্লাসমেটদেরকে ডেকে নিয়ে ক্লাস করো। আশা করি তোমাদের একসাথে ক্লাস করতে আরো বেশি ভালো লাগবে, আর সেই সাথে তোমরা এই ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারো। ওকে, আমি কন্টিনিউ করছি। এখানে আছে কি আমাদের নিউটনের সূত্রগুলো। আমার কথা যদি একটু ফাস্ট মনে হয় যে আমি একটু ফাস্ট যাচ্ছি, তোমরা আমাকে স্লো ডাউন করতে বলতে পারো। আচ্ছা, নিউটনের যে সূত্র আছে সেগুলো আমরা একটু মনে করে দেখি। যদি কোনো বস্তু একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে থাকে তখন কি তার টোটাল ডিস্টেন্স ট্রাভেলটা আমরা কি দিয়ে বের করি? এস ইকুয়ালস টু ভিটি দিয়ে। আবার যখন সে ইউনিফর্ম এক্সিলারেশন দিয়ে যাচ্ছে তখন আমরা ইউ কে ধরি হচ্ছে, এখানে আমি পাশে লিখছি ইউ ইকুয়ালস টু আমার, আচ্ছা, ইউ ইকুয়ালস টু হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, টি ইকুয়ালস টু হচ্ছে টাইম রিকোয়ার্ড, এটা আমরা সবাই জানি, বাট সময়। আচ্ছা, এখানে এ কি? এ আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। আর কি রয়েছে? এস। এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড। ঠিক আছে, তো আমাদের ফর্মুলা মোটামুটি এই চারটা সবাই জানি, তাই না? এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি ইকুয়ালস টু কি? ফাইনাল ভেলোসিটি। অনেক সময় ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর বদলে আমরা ভি নটও লিখে থাকি আর ফাইনাল ভেলোসিটি কি ভিই লিখে থাকি। ঠিক আছে, তাহলে ভি হচ্ছে কি আমাদের ফাইনাল ভেলোসিটি। তো এই এই চারটা ফর্মুলা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু এইটা কিসের ফর্মুলা কেউ কি আমাকে বলতে পারবে? এটা কিসের ফর্মুলা কে বলতে পারবে? কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও যে এটা কিসের ফর্মুলা। এম এইচ বাবু বলেছেন আপু ফার্স্ট থেকে একটু বোঝালে ভালো হয়। ভাইয়া আমাদের ক্লাস তো 1 ঘন্টার, এই ক্লাসটি পরবর্তীতে ইনস্ট্যান্ট স্কুলের পেজে আপলোড করে দেওয়া হবে, আপনি চাইলে ভিডিওটা আবার আগে থেকে দেখতে পারবেন। আচ্ছা, এই লাস্ট যে ফর্মুলাটা রয়েছে সেটি হলো কোন একটা পার্টিকুলার সময়ে কোন একটা ইনস্ট্যান্ট টাইমে তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই মুহূর্তে সে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে বা এত সেকেন্ডে সে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? টি তম সময়ে ডিস্টেন্স ট্রাভেল ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে সব সময় আসবে, আমাদের ম্যাথ আসবেই। আমাদের মিরাজুল ইসলাম অ্যান্সার দিয়েছেন টি তম সেকেন্ডে দূরত্ব, এক্স্যাক্টলি এটাই। টি তম সময়ে কতখানি দূরত্ব সে ক্রস করেছে সেটা হচ্ছে আমাদের ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস 1। ওকে, তাহলে আমাদের ফর্মুলা গুলো রিভিউ করা মোটামুটি শেষ। আমরা এখন এই রিলেটেড একটি গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি। সবাই কি কোশ্চেনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? কোশ্চেন হচ্ছে গিয়ে সমতরণে ধাবমান 3 কেজি ভরের একটি বস্তু এর পঞ্চম ও অষ্টম সেকেন্ডে, এখানে কিন্তু আমাদেরকে টি তম সময়টা বলে দিয়েছে, সেকেন্ডে যথাক্রমে 0.8 মিটার এন্ড 0.30 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। বলের মান অর্থাৎ কি? বলের মান আমরা এফ দিয়ে ডিনোট করি না?
বলের মান আমরা ডিনোট করি এফ দিয়ে, তাই তো? বলের মান ডিনোট করি এফ দিয়ে। তো এফ বের করতে হলে আমরা একটা ফর্মুলা জানি যে এফ ইকুয়ালস টু কি, কে বলতে পারবে? এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, সরি, এফ ইকুয়ালস টু এম এ, তাই না? তাহলে এফ ইকুয়ালস টু এফ যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এম বের করতে হবে। এম তো আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে যে 3 কেজি, রাইট? তাহলে আমাদেরকে কি বের করতে হবে? শুধুমাত্র এ বের করতে হবে। এ কিসের থেকে বের করতে পারবো? সরি, আমাদেরকে যে লাস্ট ফর্মুলাটা দেওয়া হয়েছে টি তম সময়ে ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এখানে কিন্তু আমাদেরকে টি বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? টি বলে দেওয়া আছে, আর এখান থেকে ইজিলি আমরা কি বের করতে পারবো? এটা কিন্তু বের করতে পারবো, তাই না? তাহলে আমরা ফর্মুলাটা আবার লিখি। এস টি তম সময়ে ডিস্টেন্স ট্রাভেল ইকুয়ালস টু ইউ, সরি আমি একটা ভুল করে ফেলেছি, এখানে টি হবে না, শুধু ইউ হবে। সরি ফর দ্য মিস্টেক, তোমরা একটু কারেক্ট করে নেবে। এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, তাই না? ফর্মুলাটা আমাদের জানা আছে যে টি তম সময়ে ডিস্টেন্স ট্রাভেলড কত, তাই তো? তাহলে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, তো আমরা ফার্স্টে এটা ধরে নিই 0.18 মিটার যখন ট্রাভেল করেছে, তখন কি পঞ্চম সেকেন্ডে অর্থাৎ 5th সেকেন্ডে সে 0.1 মিটার ট্রাভেল করেছে। তো আমরা লিখে ফেলি ইউ কত আমাদের এখানে, ইউটা কি আননোন? আই গেস ইউটা আমাদের আননোন, রাইট? আচ্ছা, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, তাহলে 2 ইন্টু 5 মাইনাস ওয়ান। ইউটা কি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বা শুরুতে যেই ভেলোসিটিটা ছিল সেটা কি কোথাও দেওয়া আছে? দেওয়া নাই, তো আমরা ইউটা ইউই রেখে দিলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি 0.18 ইকুয়ালস টু ইউ প্লাস, এটাকে কি লেখা চলে? 2 ইন্টু 5 ইকুয়ালস টু 10 মাইনাস 1 হচ্ছে 9, তাহলে আমরা লিখতে পারি 9/2 এ, তাই না? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি হবে? সেকেন্ড ইকুয়েশনটা হবে হচ্ছে 0.30 ইকুয়ালস টু ইউ প্লাস 15a/2। এটা কিভাবে আসছে? ইউ প্লাস হাফ টু টি মাইনাস ওয়ান, এখানে টি ছিল হচ্ছে 8, 2 ইন্টু 8 মানে কি 16, 16 মাইনাস 1 হচ্ছে 15, তাহলে 15a/2 আসছে। তাহলে এটা আমাদের কি ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 থেকে সরি 2 থেকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1টাকে মাইনাস করি তাহলে কি হচ্ছে? ইউটা চলে যাচ্ছে বা এলিমিনেট হয়ে যাচ্ছে, তাই না? ইকুয়েশন 2 মাইনাস 1 ইকুয়ালস টু আমরা কি পাই? ইকুয়েশন 2 মাইনাস 1 যদি করি তাহলে 0.30 থেকে 0.18 মাইনাস যাবে, তাই না? 0.30 থেকে 0.18 মাইনাস গেলে থাকে হচ্ছে 0.12। তারপর এ পাশে কি হবে? ইউ থেকে ইউ মাইনাস চলে যাবে, 15a/2 থেকে 9a/2 মাইনাস হবে। তাহলে এ পাশে কি থাকে? থাকে হচ্ছে কেউ কি আমাকে অ্যান্সারে বলতে পারবে যে কত এ থাকে? আমি একটু ক্যালকুলেট করে দিচ্ছি। 15/2 মাইনাস 9/2 থাকে শুধু 3, তাহলে এ পাশে থাকে কত? 3a। তাহলে এখান থেকে আমরা ইজিলি এ কিন্তু বের করে নিতে পারছি। a ইকুয়ালস টু 0.12 ডিভাইডেড বাই 3, 0.12 ডিভাইডেড বাই 3, রাইট? তাহলে এটার আমাদের ভ্যালু কত আসে? a এর ভ্যালু কত আসে? 0.12 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0.04, 0.04 ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এটি হচ্ছে আমাদের এক্সেলারেশন বা ত্বরণ, ঠিক আছে? এক্সেলারেশন বা ত্বরণের ইউনিট হচ্ছে 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এটা পেয়ে গেছি, আমাদের কাছে এম ছিলই, তাহলে ক্রিয়াশীল বল বা এফ এর মান কি আমরা বের করতে পারবো? এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু হলো আমাদের এম এ, আমাদেরকে মাস বলে দেওয়া আছে 3 কেজি, আমাদের এ পেয়েছি আমরা 0.04। এটি যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? এফ পেয়ে যাব। তাহলে এফ এর মান আসলো 0.12 নিউটন, তাই না? অ্যান্সার কি ঠিক আছে? তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখবে অ্যান্সার কি ঠিক আছে কিনা। এখনো যারা আমাদের সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবে। আমি একটু দেখে নিই কে কে আমাদের সাথে আছো।
ওকে, তারপর আমরা যাব নেক্সট টপিকে, রাইট? নেক্সট টপিক আমাদের কি হতে পারে? একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে, এটা হচ্ছে এক ধরনের ট্রিক্স, বলের ঘাত আর ঘাত বল, যেটাকে আমরা সব স্টুডেন্ট একই জিনিস মনে করি যে বলের ঘাতটা কি আর ঘাত বলটা কি। এখানেই আমরা সেই জিনিসটা দেখতে পাবো, ঠিক আছে? বলের ঘাত কি আর ঘাত বল কি, এই দুটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, সেটা কিন্তু ফর্মুলাও ডিফারেন্ট। তোমাদেরকে যদি কেউ যদি বলের ঘাত বের করতে দেয় বা ঘাত বল বের করতে দেয়, কোনটা আগে আছে এটা একটু চিন্তা করে তারপর ফর্মুলা বসাবে, ঠিক আছে? তো আমি জাস্ট বেসিকটা বলছি যে বলের ঘাতটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুর ফোর্স, ফোর্সের মান কি বাড়তে পারে কমতে পারে এমন না, কনস্ট্যান্ট ভ্যালুর যদি একটা ফোর্স মানে কিছু সময় ধরে কাজ করতে থাকে, তাহলে সেই যতক্ষণ ধরে কাজ করে সেটার যে ক্রিয়াটা, বলের মান আর ক্রিয়া করার সময়, এ দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে বলের ঘাত, ঠিক আছে? প্রযুক্ত বল আর সময়টা যদি আমরা গুণ করি, মানে এতক্ষণ ধরে কাজ চলছে, ধরো 10 মিনিট ধরে কাজ হচ্ছে বা 20 মিনিট ধরে কাজ হচ্ছে, তাহলে বলের ঘাত আমরা কিভাবে বের করব? প্রযুক্ত বল দিয়ে প্রযুক্ত বলের সাথে আমরা সময় গুণ করব, সময় গুণ করলে আমরা কি পাবো? বলের ঘাত পাবো। ঘাত বল কি? ঘাত বল কখনোই মানে ঘাত বলের সাথে বলের ঘাতের ডিফারেন্স হচ্ছে দুইটাতেই ফোর্স কাজ করবে, কিন্তু ঘাত বলের ক্ষেত্রে খুবই অল্প পরিমাণ সময় নিয়ে ফোর্সটা কাজ করবে, একটা বড় অ্যামাউন্টের ফোর্স কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দিই, যখন তুমি বাসার সুইচ চাপো, লাইক ফ্যান অন করবা সুইচ চাপো বা লাইট অন করবা সুইচ চাপো, তখন কি একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স একটা ছোট্ট এরিয়ার জায়গার উপর কয়েক ন্যানো সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করো, ওটা তো চেপে ধরে রাখো না, তাই না? ওটা কিছুক্ষণের জন্য ফোর্স অ্যাপ্লাই করো আবার একে ছেড়ে দাও, তাহলে কি একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স, আচ্ছা জুম করলে ভালো হয়, একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স খুবই অল্প সময়ের জন্য তোমাদের ওই সুইচ বোর্ডটার উপর কাজ করছে, তাহলে একে আমরা বলতেছি ঘাত বল, তাই না? ঘাত বল বলছি। দুইটার ইউনিটও কিন্তু আলাদা, এটার ইউনিট আলাদা হওয়ার কারণে এটার ডাইমেনশন হয়ে গেছে এম এল টি ইনভার্স 1, আর এই ক্ষেত্রে আমাদের ডাইমেনশন যেটা খুবই স্বল্প সময়ের জন্য কাজ করে সেটা হচ্ছে এম এল টি ইনভার্স 2, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে খুব এলাবোরেটলি পড়ার দরকার নাই, জাস্ট ঘাত বল আর বলের ঘাতের ডিফারেন্সটা আমাদের জানতে হতো, একটা হচ্ছে কিছু সময় ধরে কাজ করে আর একটা খুবই অল্প সময় ধরে কাজ করে, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। নেক্সট টপিক কি? ঘাত বল আর বলের ঘাত নিয়ে একটি ম্যাথ রয়েছে, এখানে আমরা ফর্মুলাটা দেখা পাবো যে কিভাবে বলের ঘাত আর ঘাত বলটা বের করতে হয়। জুম করা কি ঠিক আছে কিনা এটা একটু তোমরা আমাকে জানাবে যে হ্যাঁ আপু আমরা লেখা দেখতে পাচ্ছি, লেখা কি তোমরা দেখতে পাচ্ছ? কোশ্চেন দেখা যাচ্ছে কিনা একটু জানাবে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা না গেলেও চলবে, জাস্ট কোশ্চেন দেখা গেলেই হবে। কোশ্চেন দেখা যাচ্ছে? ইয়েস আপ, আচ্ছা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কোশ্চেন দেখা যাচ্ছে। তো একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে ফার্স্টে, যে ঘাত বল কিভাবে আর বলের ঘাত কিভাবে নির্ণয় করতে হয়। তো আমাদেরকে এখানে বলে দিয়েছে যে 16 নিউটনের একটি বল, 16 নিউটনের একটা বল মানে তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেটা কত? 16 নিউটন, ঠিক আছে? 4 কেজি ভরের উপর 4 কেজি ভরের উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, আমাদের কিন্তু টাইমটা বলে দিয়েছে, মাসও বলে দিয়েছে। আমাদেরকে দুটি জিনিস বের করতে দিয়েছে, কি কি বের করতে দিয়েছে? বস্তুর বেগের পরিবর্তন আর বলের ঘাত। বেগের পরিবর্তন কেন? যখন সুইচটা চাপতেছো তাহলে কি সুইচটা নিচে ডাউন হইতেছে অথবা আপ হইতেছে, তাই না? অথবা কি হয় মাঝে মাঝে যখন আমরা কলিং বেল চাপি তখন একবার চাপলে সে উপরে উঠে আসে, তাহলে টোটাল জার্নির কারণে তার কিন্তু ভেলোসিটির চেঞ্জটা হচ্ছে, ভেলোসিটির যে চেঞ্জটা সেটা আমাকে বের করতে বলেছে, অর্থাৎ বস্তুর বেগের পরিবর্তন বের করতে বলেছে আর বলের ঘাত নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে ফর্মুলাটা দেখবো। Okay, J equals to F into del T, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে বলের ঘাত নির্ণয়, যদি শুধু বলের ঘাত নির্ণয় করতে বলে সেটা হচ্ছে J equals to F হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড বা বল কত দিয়েছো সেটা, আর ডেল টি সময়ে যে চেঞ্জ, কতক্ষণ সময় ধরে কাজ করেছে সেটা হচ্ছে ডেলটি। এটাই কষ্ট আমরা আরেকটা ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে এম ভি। এমটা হচ্ছে আমাদেরকে মাস যেটা দিয়ে দিয়েছে সেটা মাস, আর ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস এম ভি নট।
এখানে এমটা হচ্ছে আমাদের মাস, ভি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এই দুইটার যে চেঞ্জটা সেটা ইকুয়ালস টু আমাদের বলের ঘাত, সেটা কি এফ ইন্টু ডেল টি, ঠিক আছে? এখন আমাদের মান কোনটা কোনটা দেওয়া আছে এটা আমাকে বলো। এফ এর মান দেওয়া আছে, ডেল টি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে বলেছে? বস্তুর বেগের পরিবর্তন। বস্তুর বেগের পরিবর্তন কিভাবে বের করব? আমরা যদি ওপাশের এমটাকে কমন নিই তাহলে আমরা পাই এম কমন নিলে ভি মাইনাস ভি নট, এ পাশে থাকে কি এফ ইন্টু ডেল টি। তাহলে ভি মাইনাস ভি নটটাকে আমাদেরকে বের করতে বলেছে, অর্থাৎ চেঞ্জ অফ ভেলোসিটি, বেগের পরিবর্তনটাকে বের করতে বলেছে। বেগের পরিবর্তন ইকুয়ালস টু এফ ইন্টু ডেল টি ডিভাইডেড বাই মাস বা ভর, তাই না? তাহলে এফ কি? এফ হলো 16, ডেল কি? ডেল টি হচ্ছে 4 সেকেন্ড, আর মাস যেটা সেটা কি 4 কেজি। তাহলে আমাদের যে বেগের পরিবর্তন সেটা কত আসলো? আমি এটা কমেন্ট সেকশন থেকে অ্যান্সার নিব। বেগের পরিবর্তন আমাদের কত আসলো এটা একটু ক্যালকুলেট করে আমাকে বলো। ক্যালকুলেট করার আসলে কিছু নেই, তারপরে আমাকে রিপ্লাই দাও, আমি দেখতে চাচ্ছি সবাই কি আসলে ক্লাসে আছে কিনা। জুম করলে বেটার ভাইয়া, এর থেকে বেশি জুম করলে আসলে কোশ্চেনটা কেটে যাবে। ফুল কোশ্চেনটা যেন দেখা যায় এভাবে আমি রেখেছি। তাহলে আমার বেগের পরিবর্তন কত আসলো এটা একটু জানিয়ে দিবে। মিরাজুল ইসলাম ফার্স্ট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। বেগের পরিবর্তন আসে 16। ইউনিট কি হবে এটা একটু বলো তো, ইউনিট কি হবে আমাদের? বেগের পরিবর্তন মানেও তো এক ধরনের বেগ। সিরাজু মনিরা, থ্যাংক ইউ। বেগের পরিবর্তন কি হবে এটা তো আমাদেরকে বলো তো। বেগের পরিবর্তন 16, আর ইউনিট কি হবে? ইউনিটটাও কি বেগের পরিবর্তনে ইউনিটও কিন্তু বেগের যে ইউনিট সেটাই হবে। তাহলে এটার ইউনিট কি হবে? 16 অ্যান্সার, হ্যাঁ আমি 16 দেখেছি, ইউনিটটা দেখতে চাচ্ছিলাম। ইউনিটটা হলো বেগের যে পরিবর্তন সেটার ইউনিটও বেগের মতোই, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই তো মিরাজুল ইসলাম অ্যান্সার দিয়ে দিয়েছো, মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে আমরা কি বের করতে পারলাম? বেগের পরিবর্তনটা বের করতে পারলাম। এরপর আমাদের আর কি বের করতে দিয়েছে? বলের ঘাত নির্ণয় করতে দিয়েছে। বলের ঘাত নির্ণয়ের ফর্মুলা আমরা কি জানি? জে ইকুয়ালস টু এফ ইন্টু ডেল টি, তাই তো? এফ হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড, কতখানি ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি। ডেল টি হচ্ছে যে সময় পরিবর্তনটা। এফ কত অ্যাপ্লাই করেছিলাম? 16, ডেল টি কত? 4। তাহলে আমাদের কত আসে? একটু অ্যান্সারটা কমেন্টে জানাও। অ্যান্সার কত আসে একটু কমেন্টে জানাও, যে আমাদের বলের ঘাত কত আসে। বলের ঘাত 16 ইন্টু 4, আমাকে একটু ইসের সাথে মেনশন করবে। 64 আসে, তাই না? 64। আমাদের ইউনিট কি হবে কেউ বলতে পারবে? এখানে আমরা কিসের কিসের ভ্যালু গুণ করেছি? আমরা ফোর্সের ভ্যালু গুণ করেছি, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর সেই সাথে সময় গুণ করেছি, সময়ের ইউনিট কি? সেকেন্ড। তাহলে আমাদের এটার ইউনিট হবে নিউটন সেকেন্ড। ভেরি ইজি, নিউটন সেকেন্ড। আচ্ছা সবাই দেখি সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে তোমরা ইজিলি বলের ঘাত নির্ণয়টা করতে পারবে আশা করি। এরপর কিসে যাব? একমাত্রিক সংঘর্ষ বস্তু যদি মিলিত হয়ে চলে, কয়েকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, তাই না? এটা কি আমরা কিন্তু ছোট ক্লাসে পড়ে এসেছি। সংরক্ষণশীলতা মানে কি? মানে কোনো কাজের শুরুতে কোনো কিছুর ভ্যালু যা ছিল শেষেও তাই থাকবে, মাঝখানে ভ্যালুটা চেঞ্জ হতে পারে কিন্তু নিট ভ্যালুটা হচ্ছে সেম থাকবে। এটা আমাদের কি সংরক্ষণশীলতার যে নীতি সেটা ছিল হচ্ছে যেটা প্রথমে যা থাকবে ভ্যালু শেষেও তাই থাকবে। একমাত্রিক সংঘর্ষ বলতে তোমরা কি বুঝছো? একমাত্রিক সংঘর্ষ হচ্ছে, আপু আগে স্লাইডটা একটু দিবেন? আচ্ছা স্ক্রিনশট তুলে নাও, সরি আমি আগে সরিয়ে ফেলেছি। তোমরা একটু এই ম্যাথটা এবং ম্যাথের অ্যান্সারটা স্ক্রিনশট তুলে নাও, যাতে পরবর্তীতে তোমরা এই ধরনের ম্যাথ ইজিলি সলভ করতে পারো। স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা ধরি আমার হাতে কতগুলো মার্বেল ছিল, ঠিক আছে? মার্বেল গুলোকে আমি কি করেছি? একসাথে ছেড়ে দিয়েছি। মার্বেল গুলোকে আমরা একসাথে ছেড়ে দিয়েছি, তো এক একটা এক এক ভেলোসিটিতে চলা শুরু করবে। মার্বেল গুলো হয়তো ছোট বড় ছিল, ছোট বড় থাকার কারণে কি হবে? ছোট বড় থাকার কারণে এক একটা এক এক মাস হবে, মাস এক একটা হওয়ার কারণে ভেলোসিটি এক একটা হবে। এটার জন্য একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের যে নীতি সেটা হলো m1u1 প্লাস m2u2 প্লাস m3
U3 এটা যাবে কত দূর পর্যন্ত, যতগুলো এলিমেন্ট আমার হাতে ছিল সেগুলো পর্যন্ত। তাহলে আমি লিখি mn un ইকুয়ালস টু হবে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। এটা কন্টিনিউ হবে কোন পর্যন্ত, mn vn পর্যন্ত কন্টিনিউ হবে। ঠিক আছে, এটা হলো একমাত্র সংঘর্ষের ক্ষেত্রে। যদি বস্তু মিলিত হয়ে চলে, এটা কেমন হতে পারে, ধরো একটা মার্বেল আমি ছেড়ে দিয়েছি অলরেডি, একটা মার্বেল ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর কি হবে, সেটা এগিয়ে যাচ্ছে, পিছন থেকে আরেকটা মার্বেলকে আমি আরেকটু জোরে ভেলোসিটি দিয়ে আরেকটু জোরে ফোর্স দিয়ে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর ফার্স্ট যে মার্বেলটা ট্রাভেল করতেছিল সেই মার্বেলটাকে গিয়ে সেকেন্ড মার্বেলটা হিট করবে। হিট করার পর এমন হতে পারে দুজন দুই দিকে ছিটকে গেছে, অথবা এমন হতে পারে যে দুজন একসাথে হয়ে গেছে তারপর স্লোলি চলা শুরু করছে, মানে দুইজনের একটা কম্বাইন্ড ভেলোসিটি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তাহলে দুইজনের একটা কম্বাইন্ড ভেলোসিটি যদি ক্রিয়েট হয় তাহলে সেটা ভেলোসিটি নির্ণয় আমাদের কাছে আসতে পারে। তো আমরা দুইটারই ফর্মুলা দেখি এটা কিভাবে কাজ করবে। ধরলাম দুইটা মার্বেল নিয়ে কাজ করছি, যেটার ফার্স্টের মাস হলো m1, ফার্স্টের ইনিশিয়াল ভেলোসিটি u1 প্লাস সেকেন্ডার ভেলোসিটি এবং মাস হলো m2 u2 ইকুয়ালস টু কি হবে, আমাদের সেকেন্ড কেসে আমাদের ফর্মুলা হবে m1 প্লাস m2 ইন্টু v। কেন v হলো, কারণ এখানে হওয়ার কথা ছিল m1 v1 প্লাস m2 v2, তাই না? দুইটার আলাদা আলাদা ভেলোসিটি এতক্ষণ আমরা বের করেছি, কিন্তু এটার কি হয়েছে, দুটি একসাথে চলা শুরু করেছে। আগে দুটি আলাদা অবস্থায় ছিল, এখন একসাথে হয়ে একসাথে চলা শুরু করেছে। তাহলে এটার একটা কম্বাইন্ড ভেলোসিটি আমরা বের করব, সেটা হচ্ছে v1 ইকুয়ালস টু v2, যেটাকে আমরা কম্বাইন্ডলি v লিখেছি। তাহলে আমাদের ফর্মুলা দ্বারাই m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু দুইটা সামেশন, এখানে দুইটা থাকুক তিনটা থাকুক n নাম্বার থাকুক ডাজন্ট ম্যাটার, সবগুলো সামেশন, সবগুলো যদি একসাথে চলে আর কি, তাহলে m1 প্লাস m2 প্লাস n পর্যন্ত যাবে, তারপর v গুণ হবে, v হচ্ছে আমাদের কম্বাইন্ড ভেলোসিটিটা। আচ্ছা, তারপরে আসি দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি হবে। দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমাদের উপাংশে ভাগ হয়েছে। ঠিক আছে, উপাংশে ভাগ হওয়া বলতে কি বুঝাই, ধরি যে দ্বিমাত্রিক মানে 2D একটা অবজেক্টের যখন আমরা ভেলোসিটি ক্লাস করব, ঠিক আছে, যখন আমরা ভেলোসিটি কাউন্ট করব 2 ডাইমেনশনাল একটা জিনিসে, তাহলে তার এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর দুই দিক বরাবরই কিন্তু তার ভেলোসিটি কাউন্ট হবে। তখন আমরা জিনিসটাকে কিভাবে মেজার করব, মেজার করার ফর্মুলা হলো ফার্স্টে আমরা শুধু এক্স এক্সিসে কাউন্ট করব। এখন মাস যেদিকেই যাক না কেন, এক্স এক্সিসে যাক বা ওয়াই এক্সিসে যাক, তার কিন্তু মাস চেঞ্জ হবে না, m1 কিন্তু m1ই থাকবে, কিন্তু আমাদের যে ভেলোসিটিটা সেটার ডিরেকশন চেঞ্জ হবে। আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম ভেক্টর ক্লাসে যে মাস হলো আমাদের স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি আমাদের ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটির জন্য আমাদের ডিরেকশনটা অবশ্যই মেনশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এক্স এর নিচে ছোট করে 1 লিখলাম প্লাস m2 u x2 প্লাস m3 u x3, এভাবে কন্টিনিউ হবে n পর্যন্ত, ইকুয়ালস টু আমাদের হবে m1 vx1 প্লাস m2 vx2 প্লাস m3 vx3। ঠিক আছে, এরপর আমরা আবার y অ্যাক্সিস পর্যন্ত কন্টিনিউ করব। y অ্যাক্সিস কিভাবে কাউন্ট করব, m1 uy1 প্লাস m2 uy2 প্লাস m3 uy3 ইকুয়ালস টু কন্টিনিউ হবে m1 vy1 প্লাস m2 vy2 প্লাস m3 vy3 এ পর্যন্ত কন্টিনিউ হবে। তারপর আমরা কিভাবে ক্যালকুলেট করব, আলটিমেটলি আমরা যেভাবে ভেক্টরের কোয়ান্টিটি গুলো বের করতাম দুটি ডিরেকশনেরটা যোগ করে, সেভাবে আমরা ভেক্টরের নিট যে ভেলোসিটিটা সেটা বের করতে পারবো। এটি দিয়ে সাধারণত এই চ্যাপ্টারের ম্যাথ গুলো আসে না, তোমাদের এক্সট্রা জ্ঞানের জন্য আমি আর কি বলে রাখলাম। এখন আমাদের লাস্ট কিছু টপিক বাকি আছে, যেটি হলো এই যে সংরক্ষণশীলতা নীতি কিভাবে আমরা মেনটেন করে ম্যাথ করব। সংরক্ষণশীলতার নীতি, এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে যেখানে বলা আছে 300 কেজি ভরের কোন নৌকা 2 গলুই হইতে 20 কেজি এবং 25 কেজি ভরের দুটি বালক যথাক্রমে 3.25 মিটার পার সেকেন্ড এবং
মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দিয়েছে। আমরা একটু ইমাজিন করি, অথবা এখানে আঁকতেও পারি ছবিটা, যে ধরি এটা নৌকা, এখানে একটা বালক ছিল যে এই প্রান্তে দাঁড়িয়ে আছে, আর এপাশে একটি বালক ছিল যে এখানে দাঁড়িয়ে আছে। দুজন দুদিকে লাফ দিয়েছে, একজন এদিকে লাফ দিয়েছে, আবার আরেকজন এদিকে লাফ দিয়েছে। দুজনে কিন্তু ভেলোসিটি দেওয়া আছে আমাদেরকে, একজন লাফ দিয়েছে 3.25 মিটার পার সেকেন্ডে, আরেকজন 2 মিটার পার সেকেন্ডে। তাহলে এখানে ধরি 3.25, এটা 2 মিটার পার সেকেন্ড। দুজনের ভর দেওয়া আছে, এটার ভর হচ্ছে 20 কেজি আর ইনার ভর হচ্ছে 25 কেজি। তারপর আমাদেরকে বের করতে বলেছে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে। অবশ্যই দুইজন লাফ দেওয়ার পর ওর একটা ভেলোসিটি চেঞ্জ হবে, বা নৌকাটা কোনো একদিকে মুভ করবে। কোন দিকে মুভ করবে এটাই আমাদের দেখার বিষয়। এই ম্যাথটা আমরা কি দিয়ে সলভ করব? শক্তি সংরক্ষণশীলতার নীতি দিয়ে সলভ করব। শক্তির বা সরি ভর এবং বেগের গুণফলের যে সংরক্ষণশীলতার নীতি রয়েছে সেটি দিয়ে সলভ করব। তো এখানে আমাদের কয়টি এম রয়েছে? M1 M2 রয়েছে দুটি। তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াবে M1U1 প্লাস M2U2। এখানে কি অবজেক্ট দুইটাই নাকি তিনটা, কে বলতে পারবে? এখানে অবজেক্ট কয়টা, কয়জন মুভ করছে এখানে? এখানে আমাদের M3U3 কি আসবে নাকি আসবে না, কেউ কি বলতে পারবে? ইকুয়ালস টু 1v1। একটু কমেন্টে জানিয়ে দাও M3 নামের কিছু কি আসবে কিনা। হ্যাঁ, তিনটা আসবে, কারণ আরেকটা জিনিস মুভ করবে। কে মুভ করবে? আমাদের নৌকাটা মুভ করবে, তাই না? তাহলে M3U3 প্লাস M3V3। ভেরি গুড। তো আমরা সবকিছুর ভ্যালুই জানি, M1U1 এটা আমরা বসাবো 300। ফার্স্ট এটাই ধরে নিচ্ছি, এটাই M1, সরি এটা M3 ধরি, রাইট? তাহলে আমাদের M1 কত ছিল? M1 ছিল 20, U1 ছিল 3.25, তাই তো? 3.25 কি আমাদের U1 ছিল? কেউ বলতে পারবে U1 কি ছিল? প্রশ্নটি যদি আরেকবার বলি তাহলে কি মনে হয় কি ছিল? প্রথমে সবাই যে যে জায়গায় দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে আমাদের সবার ভেলোসিটি কি ছিল? 0 ছিল। তাহলে ইনিশিয়ালি সবার ভেলোসিটি আমাকে 0 ধরতে হবে। M2 কত? 25, ভেলোসিটি কত ছিল? 0, কারণ সে দাঁড়িয়েছিল, এখনো লাফ দেয় নাই। লাফ দেওয়ার পরে সবকিছু কাউন্ট হবে। M3 কত? নৌকার যে ভর দিয়ে দিয়েছি সেটা হলো M3 300, তাহলে 0, তাই না? আচ্ছা, M1 V1 কি? M1 হচ্ছে 20, V1 কি? ফাইনাল ভেলোসিটি 3.25। M2 V2, এখন আমাদেরকে যে কোনো একটা ডিরেকশন পজিটিভ ধরতে হবে, আর একটা ডিরেকশন কি? নেগেটিভ ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ আমি যদি এটাকে এক্স অ্যাক্সিস চিন্তা করি, নৌকাটাকে যদি আমি সেন্টারে চিন্তা করি, মানে অরিজিনে চিন্তা করি, একজন এদিকে লাফ দিয়েছে, একজন এদিকে লাফ দিয়েছে, তাহলে কি দুজনে লাফ দেওয়ার ডিরেকশনে কি চেঞ্জ আছে না? ভেলোসিটি যেহেতু একটি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে ডিরেকশনটাও মেনশন করে দিতে হবে। তো যেহেতু ডান দিকে সবসময় আমরা পজিটিভ ধরি, তাহলে ওরটা পজিটিভ ধরছি, ওরটা নেগেটিভ ধরছি। তাহলে ওর ভেলোসিটির আগে একটা মাইনাস বসিয়ে দিচ্ছি। M2 কত? 25, ভেলোসিটি হচ্ছে 2, প্লাস M3 300, এটার ভেলোসিটি হলো v। এটার ভেলোসিটি আমাদের বের করার বিষয়। এই ভিটা বের করবো যে সবাই লাফ দেওয়ার পর নৌকাটি কোন বেগে কত দিকে চলবে। এখন যদি আমার ভ্যালু আসে মাইনাসে, তাহলে সে কোন দিকে যাবে? ওই যে ফার্স্ট ছেলেটা যেদিকে লাফ দিয়েছে সেদিকে যাবে। ভ্যালু যদি আসে পজিটিভে, তাহলে সেকেন্ড ছেলে যেদিকে লাফ দিয়েছে সেদিকে যাবে। তাহলে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও এই ভি এর ভ্যালু কত আসছে, V3 এর ভ্যালু কত আসছে। প্লাস 0 ইকুয়ালস টু 20 ইন্টু মাইনাস 3.25, তাই না? কত আসে এই ভ্যালুটা? 20 ইন্টু 3.25 মাইনাস 65 আসে, প্লাস 25 ইন্টু 2 কত আসে? 50 আসে, প্লাস 300 V3 এর ভ্যালু কত আসছে তাহলে? একটু কেউ জানিয়ে দেবে কমেন্ট সেকশনে। ওকে, V3 এর ভ্যালু কত আসবে? V3 কস্ট আসবে 65 মাইনাস 50, 15 ডিভাইডেড বাই 300, মানে 0.05। 0.05 কি?
-22 না ভাইয়া 0.05 আসে। দেখেন ওপাশে যদি -65 চলে যায় তাহলে হয় +65, আর ওপাশে চলে গেলে -50 হয়ে যায়, তাহলে এই পাশে কত থাকে? 15 থাকে। 15 ডিভাইডেড বাই 300, 15 ডিভাইডেড বাই 300 ইকুয়ালস টু হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড। এটি আমাদের নৌকার ভেলোসিটি। তাহলে নৌকার ভেলোসিটিটা আমাদের কিসে আসছে? পজিটিভে আসছে না? পজিটিভে আসার কারণে সে পজিটিভ দিকে ট্রাভেল করবে, অর্থাৎ সেকেন্ড ছেলেটা যেদিকে গিয়েছিল সেদিকে সে 0.05 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ট্রাভেল করবে। আচ্ছা, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। তারপরে আমি আরেকটু জুম আউট করে জিনিসটা তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো এবং পরবর্তীতে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো ইজিলি সমাধান করতে পারো। 0.05 আসে আপু? জি আপু, 0.05 আসবে। এখনো যারা আমাদের সাথে আছো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপু হিসাবে ভুল আছে? কোন হিসাবে ভুল আছে ভাইয়া? আই গেস ঠিকই আছে। না ভাইয়া, এপাশে চলে যায় 15 এপাশে ভ্যালুগুলো যখন চলে যাবে তখন কি হবে? 65 মাইনাস 50 ডিভাইডেড বাই 300, মানে 15 ডিভাইডেড বাই 300। আচ্ছা, আশা করি সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। আমি নেক্সটটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে রকেটের গতি তত্ত্ব নিয়ে আমরা কিছু আলোচনা করব, যে রকেটের ফর্মুলা কি। আমি ফর্মুলাগুলো তোমাদেরকে জানিয়ে দেব এবং সেই সম্বলিত একটা ম্যাথ করে দেখাবো। ফার্স্টে এফ কি? এফ হচ্ছে কোন ফোর্সে রকেট উপরের দিকে যাবে, ঠিক আছে? সেটা হলো আমাদের এফ। এফ যদি আমরা বের করতে চাই, এখানে আমাদের ভিআর এর সাথে গুণ করতে হবে ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটি হলো আমাদের যে গ্যাস নির্গমন হয় রকেট থেকে, সেই গ্যাস নির্গমনের হারকে আমরা বলবো ডিএম বাই ডিটি। আর ভিআরটা কি? ভিআরটা হচ্ছে রকেটের সাপেক্ষে যখন আমরা জ্বালানি নির্গমনের বেগ বের করব। বেগ একটা সাপেক্ষে আরেকটাকে তো আমরা বের করতে চাই, যে রকেটের সাপেক্ষে জ্বালানির যে বের হওয়ার বেগ সেটা যখন আমরা বের করব সেটার ভ্যালু আমরা দিব ভিআর। তাহলে ভিআরটা হলো আমাদের রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, আর রকেটের যে জ্বালানি বার্ন হচ্ছে সেটা হলো ডিএম বাই ডিটি। বার্ন হওয়ার যে হারটা সেটাকে আমরা বলছি ডিএম বাই ডিটি। পরেরটাতে দেখি এফ ইকুয়ালস টু ভিআর ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস এমজি। মাইনাস এমটা কখন করবো? যখন আমাদেরকে বলবে যে মহাকর্ষের যে আকর্ষণ অভিকর্ষজ প্রভাবটা রয়েছে সেটাকে যদি কাউন্ট করে আমাদেরকে ম্যাথটা সলভ করতে বলে, যে রকেট যখন উপরের দিকে ট্রাভেল করবে তখন অবশ্যই এমজি পরিমাণ ফোর্সে মাটি তাকে নিচের দিকে টানবে। সেই জিনিসটা যদি আমরা উপেক্ষা করি তাহলে আমাদের ফাইনাল ফোর্সটা আসে কত? ভিআর ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস এমজি, ঠিক আছে? এক্সিলারেশন কি? এক্সিলারেশন যদি বের করতে বলে তাহলে 1/m, এমটা হচ্ছে রকেটের মাস, ভিআরটা তো প্রথমে বলে দিয়েছি রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ। ডিএম বাই ডিটি কি? ডিএম বাই ডিটি হচ্ছে যে জিনিসটা বার্ন হচ্ছে, মানে ফুয়েলটা বার্ন হচ্ছে সেটা সময়ের সাপেক্ষে কত মাস বার্ন হচ্ছে সেটাই হলো ডিএম বাই ডিটি, ঠিক আছে? আর ভিটা হলো আমাদেরকে যে কোনো মুহূর্তে বেগ যদি বের করতে বলে, যে কোনো মুহূর্তে যদি আমাদেরকে টাইম দিয়ে বলে এই মুহূর্তের বেগ কত সেটা বের করো, সেই ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ভি নট। ভি নট হচ্ছে সময়ের শুরুতে, একদম শুরুতে যখন টি ইকুয়ালস টু 0 সেই সময়ে আমাদের ভেলোসিটি কত সেটা যদি বের করতে পারি সেটা হলো আমাদের ভি নট বা ইনিশিয়াল ভেলোসিটি। ভিআর, ভিআরটাকে আমি প্রথমে বলে দিয়েছি ভিআর রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ লগ এম নট বাই এম। এম নট আর এম কেন আসলো? আমি তো বলেছিলাম যে মাস সব সময় যেখানেই চাও না কেন সেম থাকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন রকেট ট্রাভেল করতেছে রকেটের মধ্যে কি আছে? জ্বালানি আছে। জ্বালানি আস্তে আস্তে কি হয়? বার্ন হয়, বার্ন হয়ে গ্যাসে কনভার্ট হয়, গ্যাস কনভার্ট হইতে হইতে সেটার ফোর্স দিয়ে রকেট উপরের দিকে ট্রাভেল করতেছে, তাই না? তাহলে কি হবে? গ্যাসটা প্রথমে কি গ্যাস আর প্রথমে মাস মিলে একটা বড় মাস ছিল, আস্তে আস্তে কিন্তু ফুয়েল কমে যাচ্ছে, তাহলে এম কিছু সংখ্যক পরিমাণ এম আস্তে আস্তে কমে যাচ্ছে, সময় যত যাবে আস্তে আস্তে এম কমে যাবে, ঠিক আছে? এই কারণে এম নট আর এমটা দিয়েছি। এম নট হচ্ছে একদম ইনিশিয়ালে রকেটের মাস প্লাস জ্বালানির মাস যখন আমরা যোগ করেছি তখন হলো আমরা এম নট পেয়েছি। এম হচ্ছে
যেই মোমেন্টে আমাকে কাউন্ট করতে বলেছে যে ভেলোসিটি কত, সেই মোমেন্টে আমার মাস কত আছে, সেই মোমেন্টে ফুয়েল কতখানি আছে সেটা প্লাস আমার রকেটের বডির যে ওজনটা সেটা সামেশন হলো সেই মোমেন্টে আমার এম মাইনাস জিটি। এটা তো তোমরা বের করতে পারবে ইজিলি। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। এই এইগুলোর এই ফর্মুলাগুলোর স্ক্রিনশটটা তুলে নাও, আর আশা করি আমি বলার সাথে সাথে কোনটা কোন কোয়ান্টিটি এটা তোমরা নোট করে নিয়েছো। ভি হলো যে কোনো সময়ে আমাদেরকে যদি বেগ বের করতে বলে। আপু ক্লাসটা শুরু থেকে করতে পারিনি, শুরু থেকে করতে না পারলে কোনো সমস্যা নাই, ক্লাসটা ইনস্ট্যান্স করে পেজে আপলোড দিয়ে দেওয়া হবে, আবার প্রথম থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধানে, যেখানে বলেছে কোশ্চেন কি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, আমি জুম করে দিচ্ছি। 1000 কেজি একটি রকেট, মানে আমাদের রকেটের মাস বলে দিয়েছে 1000 কেজি, উলম্ব উৎক্ষেপণ করতে হবে অর্থাৎ উপরের দিকে হবে। জ্বালানি দহনে উৎপন্ন গ্যাসের নির্গমন বেগ হলো 800 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 800 মিটার পার সেকেন্ড হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ। কি হারে গ্যাস নির্গত হলে রকেট নিজের ওজনকে অতিক্রম করে ঠিক উঠতে সক্ষম হবে। এখন আমার যে বেগ সেটা যদি একদম বেগ যদি বেশি না হয় তাহলে কি হবে? বেগ যদি বেশি না হয় সেক্ষেত্রে কি হবে যে রকেটের মাসটাকে যদি আমি অতিক্রম করতে না পারি তাহলে উপরে উঠবো কিসে, তাই না? উপরে ওঠার জন্য আমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ রকেটের গ্যাস নির্গমনের বেগ লাগবে, যেটাতে করে আমি ওর মাসটাকে অতিক্রম করে একদম আকাশে ট্রাভেল করতে পারি। তাহলে এখানে কি হারে বের করতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা বের করার চেষ্টা করি কি হারে বের করতে হবে। এম আমরা জানি এম এ ইকুয়ালস টু এম ডিভি বাই ডিটি। এটা কি? এ হচ্ছে এক্সিলারেশন আর ডিভি বাই ডিটি মানে তো আমরা জানি এক্সিলারেশন। তো এখান থেকে আমরা বের করতে পারি ইউ ডিএম বাই ডিটি। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউ ডিএম বাই ডিটি। ইউটা কি? ইনিশিয়াল ভেলোসিটি, এমটা হলো মাস, ডিভি বাই ডিটি হচ্ছে এক্সিলারেশন, আর ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার। ঠিক আছে, এই জ্বালানি নির্গমনের হার অ্যাটলিস্ট কত হতে হবে? অ্যাটলিস্ট হতে হবে ওর মাসের সমান অথবা মাস থেকে বেশি, তখনই সে একমাত্র জিনিসটাকে ট্রাভেল করে মানে জিনিসটাকে অতিক্রম করে উপরে উঠতে পারবে। আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে ডিএম বাই ডিটির মান, তাই না? তাহলে ডিএম বাই ডিটির মান আমরা কিভাবে বের করব? এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারি যে ডিএম বাই ডিটি ইকুয়ালস টু এম বাই ইউ এ প্লাস জি। আচ্ছা, এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে ডিএম বাই ডিটি আসলে এই ফর্মুলা থেকে বের করা যায়। এত দূর আমি কেন আসলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের কোশ্চেনের সেকেন্ড পার্টে বলেছে যে কি হারে গ্যাস নির্গত হলে রকেটটি শুরুতে অভিকর্ষ ত্বরণে দ্বিগুণ ত্বরণ পাবে। আচ্ছা, রকেটের ত্বরণকে যদি আমি এ ধরি, তাহলে অভিকর্ষ ত্বরণকে যদি আমি জি ধরি, তাহলে আমাদেরকে বলেছে যে এ ইকুয়ালস টু হতে হবে 2g। এটা এতদূর কেন করেছে? ডি বাই এম ইকুয়ালস টু, এটা কেন করেছে? এতদূর করার কারণ হচ্ছে, সরি, এটা ডিএম বাই ডিটি হবে। আমাদেরকে বের করতে বলেছে এমন একটি হার যেটিতে কিনা এ হবে 2g এর সমান, এম বাই ইউ 2g প্লাস জি। ঠিক আছে, তাহলে এম বাই ইউ 3g হবে। এটির দ্বারা আমরা বের করতে পারবো যে দ্বিগুণ ভেলোসিটিতে দ্বিগুণ ত্বরণে কিভাবে পাবো যে কত হারে গ্যাস নির্গমন হচ্ছে। এই দুটির ফর্মুলা জাস্ট আমি লিখে দিয়েছি, অ্যান্সারটা তোমরা এই ডাটা ইউজ করে ইজিলি বসে বের করতে পারবা। আমাদের আরো কিছু টপিক আছে এখন পর্যন্ত, এজন্য আমি একটু ক্যালকুলেট না করে নেক্সটটাতে চলে যাচ্ছি, যে লিফটের ব্যাপারে। এটি আমাদের লাস্ট টপিক, যে লিফটের প্রতিক্রিয়া। লিফট কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো নিজেদেরকে ভারী মনে হয়, কখনো নিজেদেরকে হালকা মনে হয়। কেন মনে হয়? এটিরই গাণিতিক ব্যাপার স্যাপার আমরা এখানে আলোচনা করব। তো লিফট যখন উপরে উঠি আমরা, তখন নিজেদেরকে কি ফিল হয়? কেউ কি বলতে পারবে? নিজেদেরকে হালকা ভারী মনে হয়, তাই না?
ভারী মনে হয়। যখন উপরের দিকে উঠি তখন নিচের দিকে ভারী কেন মনে হয়? ধরি এটা হচ্ছে লিফট, লিফটের ভেতরে আপনি দাঁড়িয়ে আছেন, তো নিচের যে মাসটা সেটাই আপনি কি ফ্লোরের উপরে অ্যাপ্লাই করছেন, সেটি কত? এমজি। এমজি কিসের দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তো ধরলাম আর আর হচ্ছে কি অ্যামাউন্ট অফ ফোর্স, যেটা একটা বড় আর নিচ্ছি, এটা হলো অ্যামাউন্ট অফ ফোর্স যেটির দ্বারা লিফট নিচে লিফটের পুরো বক্সটা সহ আমাকে উপরের দিকে টানছে। তো আমি যদি আমার নিচের দিকে যে প্রতিক্রিয়া সেটা মাইনাস করি, তাহলে আমার যে নিট অ্যামাউন্ট অফ প্রতিক্রিয়া সেটা পেয়ে যাব এম এ। এটা কি? এটা হলো আমার লিফটের যে এক্সেলারেশন সেটা, কারণ লিফট টানছিল আর অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে আমাকে উপরের দিকে টানছিল, আমি এমজি পরিমাণ ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই করছি। দুটি যদি মাইনাস করি, এখনো তো আমি উপরের দিকে যাচ্ছি, তাই না? তাহলে এম এ পরিমাণ জিনিস দিয়ে ফোর্স আমার উপরের দিকে কাজ করছে। তো এখান থেকে দেখি একটু আর ইকুয়ালস টু কি আসে? এম এ প্লাস জি। আমি যদি কমন নিই, তো আরটা কি? লিফটের ভেতরে আমি যে জিনিসটা ফিল করব সেটাই কি? আর আর ইকুয়ালস টু আসি এম জি। নর্মালি আমার ওয়েট কত ফিল হয়? নর্মালি আমার ওয়েট ফিল হয় এম জি, কিন্তু এখানে কি ফিল হবে? এম এ প্লাস এম জি। অবশ্যই বেশি ফিল হবে। এখন কি কারণটা বুঝতে পারছি কেন বেশি ফিল হয়? নর্মালি আমার শুধু এমজি ফিল করার কথা, এখন আমি এম এও ফিল করছি সেই সাথে। ঠিক এই কারণে আমি যখন লিফট দিয়ে উপরে উঠি তখন আমার ওয়েটটাকে বেশি মনে হয়। আচ্ছা, লিফটে যখন আমরা আস্তে আস্তে নিচে নামি তখন কেন আমাদের ওয়েটলেস ফিল হয়? আমাদের কেন মনে হয় আমরা আগে থেকে অনেক হালকা? সেটি কি হবে? আর যদি আমার যে লিফট নিচের দিকে নামছে, লিফটের যে তারটা হোল্ড করে আছে তার যদি ফোর্সকে আমি আর ধরি, তাহলে আমার আর ইকুয়ালস টু আসে এম জি মাইনাস এ। ঠিক আগের যে ফর্মুলাটা ইউজ করলাম সেটারই অপোজিটটা, এখন নিচের দিকে নামছে তাই আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিয়েছি। আমি পাচ্ছি আর ইকুয়ালস টু এম জি মাইনাস এ। আর জিনিসটা কি? লিফটের ভেতরে যে ফোর্সটা ফিল হচ্ছে সেটাই, তাই না? তাহলে কি পাবো? আমার নর্মালি ফিল করার কথা এম জি, কিন্তু সেখান থেকেও এম এ মাইনাস হয়ে যাচ্ছে। এর কারণে আমি একটু কম ওয়েট ফিল করি নিচে নামার সময়। যখন স্থির অবস্থায় থাকে বা সমবেগে থাকে তখন জি আর এ এর ভ্যালু থাকে সমান, কারণ এখানে কোনো এক্সেলারেশন নাই। এক্সেলারেশন না থাকার কারণে আমার ওয়েট যা ছিল আমি ঠিক তাই ফিল করতে থাকি। যখন অবাধে নিচে নামে তখন কি হয়? তখন লিফট তার কন্ট্রোল হারিয়েই ফেলে, তাই না? লিফট তার কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন আমার আর ইকুয়ালস টু ফিল হয় এম জি। একদম লিফটের কোনো কাজই নেই এখন। এখন লিফট আর আমি দুজন একসাথে নিচে নামতে থাকবো, ঠিক আছে? লিফট আর আমি একসাথে নিচে পড়ে যাচ্ছি, তখন আমার ওয়েটলেসনেস ফিল হবে, কারণ এখানে আমার জি ইকুয়ালস টু এ হয়ে গেছে। তখন মানুষ মনে করবে আমি এখন শূন্যে ভাসছি, অর্থাৎ লিফটের মাঝামাঝি কোনো অবস্থায় আপনি ভাসমান অবস্থায় থাকবেন। যখন অভিকর্ষ ত্বরণের অপেক্ষা বেশি ত্বরণের নিচে নামে, লিফটের উপরের দিকে আপনাকে হোল্ড করে রাখার কথা, লিফট নিচের দিকে আপনাকে পুশ করছে, সেই সাথে অভিকর্ষ ত্বরণ আপনাকে নিচের দিকে টানছে। এখন দুইটা এক্সেলারেশন যখন একসাথে নিচের দিকে কাজ করবে তখন আমার কি দাঁড়াবে? তখন আমার আর ইকুয়ালস টু দাঁড়াবে এম এ মাইনাস জি। আমার নর্মালি ফিল করার কথা কি? এম এ মাইনাস এম জি। আমার নর্মালি ফিল করার কথা এম জি, আমি এম এ থেকে এম জি কে মাইনাস করছি, অর্থাৎ আমি নিজের ওয়েটটাকে কিন্তু মাইনাস ফিল করব, মাইনাস কোন একটা ওয়েট ফিল করব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস, অর্থাৎ এটাকে ভারসাম্যহীনতাও বলা চলে। এই অবস্থায় আপনি যদি লিফটের ভেতরে থাকেন তাহলে আপনি কোথায় থাকেন বলতে পারবেন? এই অবস্থায় যদি আপনি লিফটের ভেতরে থাকেন তাহলে সে যে অ্যামাউন্ট অফ ফোর্সটা আপনি ফ্লোরকে দিচ্ছিলেন সেই অ্যামাউন্ট অফ ফোর্সটা আপনি এখন লিফটের ছাদকে দিবেন, অর্থাৎ লিফটের ছাদের সাথে আটকে থাকবেন। দিস ইজ সুপার ওয়েটলেসনেস। ওকে, আমাদের লাস্ট ম্যাথে চলে যাচ্ছি। লাস্ট ম্যাথটা কি? লিফট সংক্রান্ত একটি ম্যাথ। এখানে আমাদেরকে কয়েকটা ডাটা দিয়ে দিয়েছে, আমাদেরকে জাস্ট আগে স্ট্র্যাটেজিটা ফলো করে ম্যাথটা করতে হবে। সবাই কি এখনো আমার সাথে আছেন? আপু, আপনি এখানে এম কি লিফটের ভিতরে বস্তুর ভর নাকি লিফট সহ বস্তুর ভর? অবশ্যই লিফট সহ বস্তুর ভর কাউন্ট করেছি। যখন সুপার ওয়েটলেসনেস হচ্ছে তখন কি লিফট এবং আমি একসাথে নিচের দিকে পড়ছি, ওখানে লিফটের আর কোনো কাজ নেই, তখন দুজনের এমটা একসাথে কাজ করবে, ঠিক আছে? 4 ফিট পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলমান একটি লিফটের উপর
163 পাউন্ডের একজন লোক উঠে দাঁড়াচ্ছে। যখন লিফট 8 ফিট পার সেকেন্ড স্কয়ার সমতলে উপরে উঠতে থাকবে, এর প্রতিক্রিয়া কত হবে? প্রতিক্রিয়া কি ছিল? এম এ, সেই এম এটাকে আমাদেরকে বের করতে দিয়েছে। এখানে সিচুয়েশনটা কি? সমতরণে চলমান একটি লিফট উপরের দিকে উঠছে, সমতরণে চলমান একটি লিফট উপরের দিকে উঠছে। তাহলে এটা আমাদের কত নাম্বার ফর্মুলার দিকে যাবে? আই গেস 1 নাম্বার ফর্মুলার দিকে যাবে, যেখানে আমাদের আর ইকুয়ালস টু ছিল এম জি প্লাস এ, তাই না? আচ্ছা, এম আমাদের কি? এখানে আমাদেরকে লোকটার ওয়েট বলে দিয়েছে 163 পাউন্ড, এম এ জেকে 163 বসাবো। আপু, আমরা কি ইউনিট গুলা চেঞ্জ করব না? আমরা নরমালি মিটার পার সেকেন্ডে করেছি, কিন্তু পাউন্ডে তো করিনি। পাউন্ডে এখানে দেওয়া আছে, সেই সাথে খেয়াল করবেন এখানে ফিট পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে না। যদি এটা পাউন্ডে থাকতো, এটা মিটার পার সেকেন্ডে থাকতো, তাহলে আমরা অবশ্যই কি করতাম? এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নিতাম। তাহলে আমরা এখানে জি কত? জি আমরা জানি না, আচ্ছা আমাদেরকে বলে দিয়েছে 8 ফিট পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমাদের এ বলে দিয়েছে, রাইট? এ বলে দিয়েছে 8, আর জি হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি? জি এর ভ্যালু মিটার পার সেকেন্ডে। এটাকে যদি আমি ফিট পার সেকেন্ড স্কয়ারে কনভার্ট করতে চাই, তাহলে এটার ভ্যালু কত আসে? এটাকে ফিট পার সেকেন্ড স্কয়ারে কনভার্ট করলে ভ্যালু আসে হলো 32। তাহলে আমাদের জি ইকুয়ালস টু হবে 32। তাহলে আর ইকুয়ালস টু ভ্যালু কত আসবে? 163 ইনটু 40। ভ্যালু কত আসে? কেউ কি আমাকে বলতে পারবে এটা ভ্যালু কত আসে? 163 ইনটু 40 ইকুয়ালস টু আসবে 6520 পাউন্ডাল। তাহলে আমরা প্রতিক্রিয়া কত ফিল করব? 6520। আচ্ছা, এই ছিল আমাদের লিফট সংক্রান্ত বিষয়। এছাড়া এর আরো কিছু গাণিতিক সমস্যা রয়েছে, আর লাস্ট একটা টপিক রয়েছে, যেটা আমরা ইনশাল্লাহ কালকে লাইভে জানতে পারবো। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমাদের জানিয়ে দিবে। আর সেই সাথে এখন এই ক্লাসটি আপলোড করে দেওয়া হবে একটু পরে ইনস্ট্যান্ট স্কুলের পেজে। যারা ক্লাসের শুরু থেকে জয়েন করতে পারো নাই, অথবা মাঝখানে এসে জয়েন করেছো, কিছু বুঝতে পারো নাই, কিছু ফার্স্ট চলে গিয়েছি, অথবা কিছু নোট করার প্রয়োজন, তারা কি করবে? লাইভটি আবার শুরু থেকে দেখবে। শুরু থেকে দেখার পর আশা করি তোমরা বুঝতে পারবে। যারা শুরু থেকে আমাদের সাথে ছিলা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লেগে থাকলে জানাবে, আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।